কি নস্টালজিক হয়ে গেলেন? আসলে গানটা আমাদের এই প্রজন্মকেও নস্টালজিক করে। একেবারে আমাদের সামনে যারা আছেন, আমাদের পরে যারা আছেন তারাও নস্টালজিক হয়ে যান। কিন্তু এই সিনেমাটার কথা আমাদের প্রজন্মও অনেকে মনে করতে পারেন না। আমাদের শুধু মনে আছে, আমার কথা বলতে পারি যে খুব ছোটবেলায় দি ফাদার নামে এই সিনেমাটা দেখছিলাম। খুব অ্যামেচার একজন শিল্পী জন নেপিয়ার অ্যাডামস, ওনার অভিনীত একটা সিনেমা, মূলত নায়ক ছিলেন বুলবুল, নায়িকা সুচরিতা। দি ফাদার সিনেমাটার তেমন কিছু আমারও মনে নেই, সেই ছোটবেলায় দেখছি। তো তখন আমরা একদম 5-6-এ পড়ি। অ্যাকচুয়ালি এটা আমাদের আগের প্রজন্মের সিনেমা। তারপরে ওই এটুকু মনে আছে, ওই যে অ্যামেচার অভিনেতা ভদ্রলোক, উনি অভিনয় করছিলেন একটা বিদেশি মানুষের চরিত্রে, মানে উনি তো বিদেশিই ছিলেন। এই জন নেপিয়ার সাহেবের একটা মেয়ে বাংলাদেশে, সেই মেয়েটা বড় হয়েছে, মেয়েটাকে বিয়ে দিয়ে উনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তেমন বাংলা বলতে পারেন না, আমার ধারণা উনি কোনো ভাষায় খুব ভালো বলতে পারেন না। উনি শুধু ওই যাওয়ার সময় বারবার বলতেছেন কাঁদতে কাঁদতে, আমার বুকটা ফাটি যায়, আমার বুকটা ফাটি যায়। দা- মানে আমার কাছে মানে খুবই মেলোড্রামাটিক সিনেমা, খুবই মেলোড্রামাটিক সিনেমা। আজকের দিনে আপনারা দেখলে হাসাহাসি করবেন এই সিনেমা। স্টিল আমার কাছে মনে হয় আজও পর্যন্ত বাংলায় এত কষ্টের সঙ্গে কেউ এই বাক্যটা উচ্চারণ করতে পারে না, এই যে আমার বুক ফেটে যাচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে, আমার বুক ফাটি যায়। তো ওইখানে ওই দৃশ্যটা দেখার পর থেকে আমার চিরকাল একটা আগ্রহ ছিল যে এই যে জন নেপিয়ার সাহেব, পরে তো শুনছি যে ঘটনা সত্যি, জন নেপিয়ারের জীবনে এরকম একটা ঘটনা ঘটছে। আমার একটা খুব আগ্রহ ছিল যে জন নেপিয়ার সাহেব কোথায়, উনি কি কোনো একদিন তার মেয়ে খুকুর কাছে ফিরে আসতে পারছিলেন? কোনো একদিন ফিরে আসতে পারছিলেন? এখন আজকে এই এতকাল পরে আমার ক্রিকেটের জগতে এসে মনে হচ্ছে যে না, জন নেপিয়ার সাহেব ফিরুন বা না ফিরুন, দি ফাদার বাংলাদেশে ফিরে আসে। সেই দি ফাদার হচ্ছে টনি হেমিং। আপনাদের কাছে খুবই আশ্চর্য মনে হতে পারে যে কি সব কথাবার্তা, দাদা এমনিতেই আওলা মানুষ, কি সব আওলা কথাবার্তা বলে, আজকে বোধহয় আরো আওলায় গেছে। না, একটু সায়েন্স আছে ব্যাপারটার মধ্যে। তবে ব্যাপারটার মধ্যে রোমান্টিসিজম যতটা আছে আমার কল্পনায়, আসলেই অতটা সত্যি কিনা আমি জানি না। কিন্তু এটা সত্যি যে আমাদের টার্ফ অ্যান্ড পিচ চিফ হিসাবে যিনি নতুন করে জয়েন করলেন, সেই টনি হেমিং, তার যে বাংলাদেশে ফিরে আসা, এই ফিরে আসাটাকে আপনি অনায়াসে দি ফাদারের ফিরে আসা বলে চালায় দিতে পারেন। কারণ তার গল্পটা ওই একই রকম। একই রকম একটা পালিত মেয়ের সঙ্গে যে টান, সেই টানের কারণেই তার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক। এই সম্পর্কটাই তাকে আবার দেশে ফিরে নিয়ে আসছে, বাংলাদেশে ফিরে নিয়ে আসছে। তো টনি হেমিং এর এই গল্পটা বলি এবং দি ফাদারের গল্পটাও বলি। বলছি তো মাঝে যে শুধু স্পোর্টস নিয়ে বলতে ভালো লাগে না, আজকে একটু ফিল্ম ক্রিকেট মিলায় একটু কথা বলি। আমরা আসলে একটু আবেগের জায়গাটা স্পর্শ করার চেষ্টা করি। টনি হেমিং কেন ফিরে আসে, টনি হেমিংরা কেন ফিরে আসে, সেটা একটু বলার চেষ্টা করি। দি ফাদার তো আজকের সিনেমা না, সেই 1979 সালের সিনেমা। মানে আমাদের প্রজন্মেরও কারোর জন্মের 1 বছর আগে, কারোর জন্মের 2 বছর পরে, এরকম সময়ের সিনেমা। ফলে এটা আমাদের কৈশোরের সিনেমা বলে দাবি করার কোনো সুযোগ নেই। অ্যাকচুয়ালি এটা আমাদের আগের জেনারেশনের যৌবনের সিনেমা। এই সিনেমাটা হচ্ছে আমাদের কাজী হায়াতের প্রথম সিনেমা। এখন কাজী হায়াতকে আপনারা শেষ দিকে যে চেহারায় চিনছেন, কাজী হায়াত কিন্তু শুরুর দিকে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ করছে। এবং এটা কাজী হায়াতের প্রথম সিনেমা। যেটা বললাম যে এই সিনেমার আগে পর্যন্ত উনি ছিলেন সহকারী পরিচালক। এই সিনেমার সময়টা এমন, তখনও বাংলাদেশে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি এত শক্তিশালী হয় নাই, তারপরেও কাজী হায়াতের তখন মূলত পেশা ছিল হচ্ছে টুকটাক বিজ্ঞাপন বানানো এবং দু একটা ছবিতে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেন। ওই সময় সম্ভবত ইমান নামে কোনো একটা ছবির অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেছিলেন। ওই সময় কাজী হায়াত একটা গুঁড়ো দুধের বিজ্ঞাপন করছিলেন। ওই বিজ্ঞাপন চরিত্রে কোনো একটা চরিত্রে, হয়তো বাবার চরিত্র বা কিছু একটাতে অভিনয় করছিলেন ওনার ভাতিজা। ওনার ভাতিজা চাকরি করতেন ইউএসএইডে। ইউএসএইডে ওই সময় যিনি এইখানকার কম্পিউটার বিভাগের প্রধান, কম্পিউটার সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে জন নেপিয়ার অ্যাডামস। এই মার্কিন নাগরিক জন নেপিয়ার অ্যাডামস, বা সবাই যাকে জন বলে ডাকতো, জন হচ্ছে মারাত্মক অভিনয় পাগল মানুষ, কিন্তু অভিনয় পারে টারে না। এইসব ক্ষেত্রে যেটা হয় যে বয়স্ক মানুষ একটা বড় পদে চাকরি করে। এবং জন নেপিয়ার অ্যাডামসের কিন্তু একটা ব্যাপার, তো উনি বাংলাদেশের একদম প্রথম দিককার কম্পিউটার সায়েন্টিস্টদের একজন। মূলত ইউএসএইড এর কম্পিউটার বিভাগটা, আইটি বিভাগটা উনি দেখতেন।
তো জনের আন্ডারে কাজ করেন হচ্ছে কাজী হায়াতের ওই ভাইপো, যিনি ওই গুঁড়ো দুধের বিজ্ঞাপনটা করছে। তো ওই গুঁড়ো দুধের বিজ্ঞাপনটা একদিন টিভিতে চলতেছে বা কিছু একটা, ওই বিজ্ঞাপনটা দেখতে দেখতে ওই জন হচ্ছে ওই ভাইপোকে বলতেছে, কাজী হায়াতের ভাইপোকে, যে এই দেখো তুমি কি সুন্দর অভিনয় করে ফেললা, আমার ওই অভিনয় করতে ইচ্ছা করে। তো উনি বললেন যে এটা বানাইছে আমার চাচা, আমার চাচা পরিচালক, সহকারী পরিচালক, দু একদিনের মধ্যে ফিল্ম টিল্ম বানাবে। তো উনি বললেন যে চলো এক কাজ করি, তোমার চাচার একদিন শুটিং দেখতে যাই। ওনারা দলে বলে শুটিং দেখতে আসছেন, সেখানে কাজী হায়াতের সঙ্গে পরিচয় হয়েছে। পরে ওনাদেরকে ডিনারে দাওয়াত করে গেছেন। ডিনারে কাজী হায়াত একেবারে দলবল নিয়ে গিয়ে হাজির হয়েছে ওই লোকের বাসায়। ওই লোক বড় বাসা নিয়ে থাকে, তখনকার দিনের কম্পিউটার সায়েন্টিস্ট বা আইটি ইঞ্জিনিয়ার এক্স্যাক্টলি তো এখন বোঝা সম্ভব না, সবাই তো সিটি থেকে বলে, এক্স্যাক্টলি ওনার রোলটা কি ছিল সেটা বোঝা সম্ভব না। তবে বড় বাড়ি টাড়ি নিয়ে থাকতো, ওনার বাসায় গিয়ে সবাই মিলে বসে ডিনার করবে। কিন্তু কাজী হায়াত লক্ষ্য করতেছেন যে এই বিদেশি লোকটা ধবধবে সাদা চামড়ার মানুষ, সে একটা বাংলাদেশি এই শ্যামলা বর্ণের বা কৃষ্ণাঙ্গ একটা মেয়েকে কোলে নিয়ে ফিডারে দুধ খাওয়াচ্ছে। এই জিনিসটা উনি খেয়াল করতেছেন। তো উনি এর ভিতরে জন বহুবার কাজী হায়াতের ওই শুটিং দেখতে যাওয়া থেকে শুরু করে এই বাসায় আসা পর্যন্ত বহুবার বলছে আমার একটু অভিনয়ের সুযোগ দাও, আমার একটু অভিনয়ের সুযোগ দাও। কাজী হায়াত তো তার দিবে না, কাজী হায়াত তো জানে যে এসব দিয়ে কিছু হয় না। কাজী হায়াত তখন একটু কৌতূহলী হয়েছে যে আপনার কোলে এই মেয়েটা কে, দেখে তো আপনার মেয়ে মনে হচ্ছে না। এবং ভদ্রলোকের বয়স অনেক বেশি, ভদ্রলোকের বয়স এবং ওই মেয়ের বয়স, গায়ের রং কিছুই মিলতেছে না। তখন ওই ভদ্রলোক জন নেপিয়ার বলতেছেন যে এটা হচ্ছে আমার ড্রাইভারের মেয়ে, আমার ড্রাইভার এবং তার ওয়াইফ একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পরে এই মেয়েটাকে আমি দত্তক নিছি, এরে বড় করতেছি, এ আমার মেয়ে এখন। এই জিনিসটা কাজী হায়াতরে একটু চিন্তায় ফেলে দিছে। ডিনার শেষ, বাসায় আসছেন, কাজী হায়াত একটা গল্প ভাবা শুরু করলেন যে এরকম একটা মেয়েকে একটা আমেরিকান বাবা যদি বাংলাদেশে বড় করে তাহলে কি হবে ব্যাপারটা। একসময় তো তার দেশে ফিরে যেতে হবে, এই মেয়েকে সে নিয়ে যেতে পারবে, বা এই মেয়েকে সে তো চাইবে আমেরিকান সংস্কৃতিতে বড় করতে বাংলাদেশে বসে, সেই জিনিসটাকে এই সোসাইটি নেবে? বা এই সোসাইটিতে তো তার নিশ্চয়ই প্রেমিক তৈরি হবে। এই প্রেমিক কি এরকম একটা সাদা চামড়ার বাবা যে আমেরিকান সংস্কৃতিতে মেয়েকে বড় করতে চায়, এই কালচারাল কনফ্লিক্টগুলো নিতে পারবে? এই ব্যাপারগুলো কাজী হায়াতরা ভাবাতে শুরু করলো এবং একটা স্টোরি দাঁড়ায় গেল যে এই যে কালচারাল কনফ্লিক্ট এবং ছেড়ে চলে যাওয়া বাবা, শেষ দিকে ছেড়ে চলে যাওয়া, এই পুরো স্টোরিটা ওনার মাথায় চলে আসছে যে এটা একটা ভালো সিনেমা হয় এবং আমার প্রথম সিনেমা এটাই বানাবো। তখনকার দিনে সিনেমার স্টোরি লাইনগুলো খুব সুন্দর হতো। সিনেমাটা অবশ্যই মেলোড্রামাটিক, তাতে কোনো সন্দেহ নেই, আপনাদের দেখতে গেলে ওই যে বললাম যে হাসি আসবে। কিন্তু যদি ন্যারেটিভটা দেখেন, যে ন্যারেটিভের উপরে সিনেমাটা দাঁড়ায় আছে সেটা হচ্ছে একটা কালচারাল কনফ্লিক্ট। এই কালচারাল কনফ্লিক্ট নিয়ে আজকের দিনেও সিনেমা কেউ বানায় না খুব একটা। ফলে কাজী হায়াত ওই সময় খুব উঁচু দরের একটা ভাবনা ভাবছেন। এখন কথা হচ্ছে তাহলে এই দি ফাদার, এই যে দি ফাদার, এই দি ফাদারের চরিত্রে অভিনয় করবে কে? বাংলাদেশে তো ওইরকম সাদা চামড়ার একটা অভিনেতারে ভাড়া করে আনা খুব সহজ ব্যাপার না, সহজ ব্যাপার নাকি, অসম্ভব। এবং বিশেষ করে এই সিনেমাটা কাজী হায়াত বানাইছিলেন সম্ভবত কোন একটা বিস্কুট কোম্পানির মালিকের কাছ থেকে টাকা নিয়ে। ফলে এইখানে একটা বিদেশি অভিনেতা কোত্থেকে পাবেন? উনি তখন ভাবলেন যে এক কাজ করা যাক, জন রে গিয়েই ধরি, বলি যে জন তোমার তো খুব অভিনয়ের শখ, তুমি তোমার ক্যারেক্টারেই অভিনয় করো। ব্যাস তৈরি হয়ে গেল দি ফাদার। এবং দি ফাদারের শেষ দৃশ্য ভিতরে যা যা বললাম, বুলবুল আহমেদ এবং এই জনের কিছু সংলাপ বিনিময় আছে, যে জন্য আপনারা চাইলে আজও ছবি দেখতে পারেন, এই ছবিটা দেখতে পারেন। আমি বড় হওয়ার পরে আবার ছবিটা ওই নস্টালজিয়ার কারণে দেখছি। ওনাদের কিছু সংলাপ বিনিময় আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আজও আজও বাংলাদেশের যথেষ্ট সময় উপযোগী, এগুলো নিয়ে ভাবার চিন্তা করার যথেষ্ট সুযোগ আছে। বুলবুল আহমেদের খুব শক্তিশালী অভিনয়, পাশাপাশি লোকটার খুবই খুবই অ্যামেচার অভিনয়। কিন্তু ওই যে বললাম, যখন কুকুকে ছেড়ে ওই সুচরিতা মেয়েটাকে ছেড়ে সে বিমানে উঠতেছে, চলে যাচ্ছে ওই বিমানের গেটের দিকে, তখন সে চিৎকার করে মানে সহ্য করতে পারতেছে না, সে কাঁদতেছে আর বলতেছে আমার বুকটা ফাটি যায়, আমার বুকটা ফাটি যায়। এই যে অ্যামেচার অভিনয়, এই অ্যামেচার অভিনয়ের মধ্যে আমার ধারণা এই একটা জিনিস সে একেবারে তার জীবন থেকে করছে, এইটা সে অভিনয় করে নাই। যেহেতু সে একটা বাঙালি মেয়েরে তখন পালন করতেছে, ফলে তার ওইটা সে ফিল করছে যে আমার মেয়েও তো বড় হবে একসময়, আমারও তো এরকম ছেড়ে চলে যেতে হবে, তখন তো আমার বুকটা এরকম ফাটি যাবে। এই জিনিসটা আমাদের দেশে ঘটে, কম বেশি আমাদের দেশে ছোট ছোট হলেও এই জিনিসটা ঘটে, যে কোনো একজন বিদেশি মানুষ আসেন, এসে এখানে আর তার সম্পর্কে জড়ায় যান, একটা সময় তার চলে যেতে হয়, চলে যাওয়ার সময় বুকটা ফাটি যায়।
এরা আর কখনো ফিরতে পারে না। ফলে আমার বড় হওয়ার পর থেকে একটা চিরায়ত কৌতূহল ছিল, যেটা ইন্ট্রোতেও বলছি, যে এই যে জন নেপিয়ার সাহেব, ঘটনাটা তো উনি তো সত্যিই এরকম একটা মেয়ে দত্তক নিয়েছিলেন, ওই ড্রাইভারের মেয়েটাকে। ওই মেয়েটাকে দেশে রয়ে গেছিল উনি যখন চলে গেছিলেন। ইউএসএইডের চাকরি তো ওনার নিশ্চয়ই একসময় শেষ হয়ে গেছে, ওনাকে একসময় তো আমেরিকায় চলে যেতে হয়েছে। এরপরে কি হয়েছে? এরপর কি খুকু ওনার সঙ্গে যেতে পারছে, নাকি খুকুকে উনি রেখে চলে গেছেন? পরে কি আর কোনোদিন খুকুকে দেখতে আসতে পারছিলেন? কিচ্ছু জানি না। অনেক ইন্টারনেট ঘোটাঘুটি করছি, কাজী হায়াতের চেনে এরকম দু চারজন লোককে নক করছি, কাজী হায়াতের কাছে পৌঁছাইতে পারি নাই। আমার ধারণা কাজী হায়াতও আর ফলো আপটা জানেন না যে এই লোকের পরিণতি কি হয়েছিল, বা এই লোকের ওই পালিত কন্যাটার পরিণতি কি হয়েছিল। কিন্তু আমার একটা অবসেশনের জগতে এই জিনিসটা রয়ে গেছে। আমার সবসময় মনে হতো যে যদি জানতাম যে জন সাহেব কি কুকুর কাছে ফিরতে পারছিল, নাকি কুকুর জন সাহেবের কাছে যাইতে পারছিল। এই জিনিসটা বলতে পারেন গত ৩-৪ দিন ধরে আমার একটা ম্যাজিক রিয়ালিজমের জগতে নিয়ে গেছে, যখন আমি শুনলাম টনি হেমিং আবার বাংলাদেশে আসতেছে। এখন আমার ধারণা টনি হেমিং এর গল্পটাও আপনারা কম বেশি ইতিমধ্যে পত্রপত্রিকায়, ফেসবুকে, ইউটিউবে নানা জায়গায় দেখছেন, যে টনি হেমিং এরও এইরকম ওই দি ফাদারের মতো একটা গল্প আছে। টনি হেমিং এর গল্পটা বলার আগে এই সময় ছোট্ট করে একটু যান্ত্রিক কথাবার্তা বলে নিই, যে টনি হেমিং সারা পৃথিবীর খুব কিংবদন্তি তুল্য একজন টার্ফ এবং পিচ বিশেষজ্ঞ। আমি দেখি আমাদের অনেক মিডিয়া তাকে কিউরেটর হিসাবে লেখে, অনেক মিডিয়া শুধু মৃত্তিকা বিশেষজ্ঞ লেখে। এর কোনোটাই তার প্রকৃত পরিচয় না। টনি হেমিং হচ্ছে এখন পৃথিবীর সেরা একজন টার্ফ অ্যান্ড পিচ বিশেষজ্ঞ, সেটা কিন্তু ক্রিকেটে না। উনি এনএফএল থেকে শুরু করে ফুটবল অনেক জায়গায় ওনার অধিকার আছে, অনেক জায়গায় ছোটাছুটি আছে। দীর্ঘ ক্যারিয়ারের মালিক, সম্ভবত 40 বছর ধরে শুধু এই উইকেট টার্ফ এগুলো নিয়েই আছেন, মানে ইন স্টেডিয়াম ব্যাপার স্যাপার নিয়ে আছেন। এবং ক্যারিয়ারের শুরুটা হয়েছিল সারেতে। সারেতে ওই মাঠ পরিচর্যাকারী হিসাবে ক্যারিয়ার শুরু করছিলেন। আর সেখান থেকে পরেই এমসিজিতে জয়েন করলেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ওখানে জয়েন করলেন সাধারণ একজন কিউরেটর হিসাবে। সেখান থেকে পড়াশোনা করে, গবেষণা করে, মৃত্তিকা বিজ্ঞানে পড়াশোনা করছেন। তারপর ইন স্টেডিয়া যত রকমের তার বিশেষজ্ঞের ব্যাপার থাকে সব কিছু শিখছেন এই ভদ্রলোক, এবং সব কিছুতে বড় পণ্ডিত হয়ে উঠছেন। শুধু তাই না, ইউরোপিয়ান স্টেডিয়াম যে সেফটি অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশনের উনি খুব বড় একজন বিশেষজ্ঞ। মনে রাখবেন, এই স্টেডিয়ামে কিন্তু নো ক্যাম্প, বার্নাব্যু বা ওয়েম্বলি এগুলোর নিরাপত্তা এবং গ্রাউন্ড স্ট্যান্ডার্ড নিশ্চিত করে। তো সেই প্রতিষ্ঠানের উনি একজন বিশেষজ্ঞ, যে প্রতিষ্ঠান এই কাজগুলো করে। এবং মানে বছর ২ আগেও বোধহয় বার্সেলোনায় গিয়ে বড় একটা সেশন নিয়ে আসছেন। বার্সেলোনার যারা টার্ফ ম্যানেজার তাদেরকে বুঝায় আসছেন যে কিভাবে কি করতে হয়। বোঝেন, বার্সেলোনার টার্ফ ম্যানেজারদেরকে উনি বুঝান। আর ক্রিকেটে তো মানে উনি সর্বজনবিদিত মানুষ, আইসিসি চাকরি করছেন 10 বছর, আইসিসি প্রধান টার্ফ ম্যানেজার ছিলেন 10 বছর। এছাড়া বড় বড় স্টেডিয়ামে যে আল ইত্তেহাদ, তারপরে কোথায় কোথায় আমি সব মনেও করতে পারি না, অফটাতে বিভিন্ন জায়গায় চাকরি করছেন। সৌভাগ্যক্রমে উনি কিছুদিন আগে, বোধহয় বছর ২ আগে বাংলাদেশে আসলেন, ছোট্ট একটা চুক্তি নিয়ে, অল্প সময়ের একটা চুক্তি নিয়ে আসলেন, মূলত আমাদের এখানে কিউরেটরদের প্রশিক্ষিত করা। অনেকটা প্রধান কিউরেটর বা প্রধান টার্ফ ম্যানেজারের দায়িত্ব নিয়ে আসলেন উনি। টনি হেমিং বাংলাদেশে আসার পরে সিলেটে এবং চিটাগাংয়ে সম্ভবত ২টা সিরিজের জন্য উইকেট রেডি করায় ভূমিকা রাখছেন। এবং একটা মজার ব্যাপার, টনি হেমিং এর কিন্তু একটা স্টুডেন্ট বাংলাদেশে বেশ নাম করা কিউরেটর, জাহিদ রেজা বাবু, যিনি হচ্ছে আমাদের চিটাগাং ভেন্যুর দায়িত্বে আছেন। জাহিদ রেজা বাবু কিন্তু টনি হেমিংরা আইসিসিতে যখন এই যে টার্ফ ম্যানেজমেন্টের কোর্স শুরু করে তার প্রথম ব্যাচের স্টুডেন্ট জাহিদ রেজা বাবু। ফলে আমাদের এখানেও কিন্তু জানাশোনা কোচ আছে। এই কথাটা হেমিং ওই সময় বলছিল যে এখানে এসে বাবুরে পাইছে, খুব ভালো লাগতেছে, বাবু আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট। তো যাই হোক, টনি হেমিং বরিশাল গেছে, তারপরে রাজশাহী গেছে, নানা জায়গায় গিয়ে মিরপুর তো দেখছে, ৪-৫টা ভেন্যু দেখছে। একটা ওভারঅল প্ল্যান সে দিবে, বিসিবিরে কিছু কাজ করবে উইকেটের স্ট্যান্ডার্ড নিয়ে, সব কিছু ছিল। হঠাৎ করে সিলেটে কাজ করতেছিল, হঠাৎ করে আমরা শুনলাম টনি হেমিং চলে গেছে। এই পর্যন্ত আর কিছু জানলাম না। এর ভেতরে কোনো একটা মিডিয়াতে কিছুদিন পরে সে ইন্টারভিউ দিল যে বাংলাদেশ ছেড়ে আসছি, কারণ এখানে কোনো ভদ্রলোক কাজ করতে পারে না। এখানে বিশেষত এই যে উইকেট অ্যান্ড টার্ফ, এই সেক্টরে প্রচুর ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার আছে। এই ফিনান্সিয়াল ব্যাপার স্যাপারের জন্য এখানে শ্রীলঙ্কা বেজ একটা সিন্ডিকেট
বোধহয় মাফিয়া শব্দটা বলছিলেন, আই এম নট শিওর, সিন্ডিকেট বা মাফিয়া কিছু একটা বলছিলেন, যে শ্রীলঙ্কা বেস এরকম একটা গ্রুপ আছে যারা হচ্ছে এখানে কাজ করতে দিবে না কাউকে, এদের এড়ায় আপনি কাজ করতে পারবেন না, কারণ এখানে অনেকে কমিশনের ব্যবসা করে, ফিনান্সিয়াল ইসের ব্যাপার স্যাপার আছে, এই জন্য বিরক্ত হয়ে উনি চলে গেছেন। ভাই অত বড় একটা গুণী মানুষ, উনি কোন কারণে এখানে পড়ে থাকবে? ও এখান থেকে যাওয়ার কিছুদিনের মধ্যে তারা পিসিবি নিয়ে নিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়ে নিয়েছে, পাকিস্তানে ভালো কাজ করতেছিলেন। এই সময় পাকিস্তান থেকে আমরা এই গল্পটা শুনলাম। আমরা পাকিস্তানে আমাদের যে সাংবাদিকরা গেছিলেন বাংলাদেশের টেস্ট ট্যুর কভার করতে, এর ভিতরে দু তিনজন সাংবাদিক যার যার মিডিয়াতে, বিশেষ করে কালের কণ্ঠের স্টোরিটাই সম্ভবত আমি প্রথম পড়ছিলাম, ওইটাই বেশি দৃষ্টি আকর্ষণ করছিল। ওখানে আমরা জানলাম যে টনি হেমিং একজন ডি ফাদার। এই যে টনি হেমিং হচ্ছে সেকালে সেই জনের পুনর্জন্ম, যেন কেমন সেটা হচ্ছে টনি হেমিং ওখানে রিপোর্টারকে বললেন, রিপোর্টার জিজ্ঞেস করছেন যে সুযোগ পেলে কি আবার কখনো বাংলাদেশে যাবেন, এত নেতিবাচক ধারণা দেশটা সম্পর্কে, আবার সুযোগ পেলে যাবেন? উনি বলছেন না, কাজ করতে যাব না চাকরি করতে যাব তা তো জানি না, পরিস্থিতি বদলালে হয়তো চাকরি করতেও পারি, কিন্তু বাংলাদেশে তো আমার ফিরতেই হবে, বাংলাদেশে তো আমার ফিরতে হবে, বাংলাদেশে ফেরার তো বিকল্প নেই। এটা শুনে রিপোর্টার খুব সারপ্রাইজ হয়েছেন। কেন বাংলাদেশে আপনার ফিরতেই হবে কেন? বাংলাদেশের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? মাত্র কয়েক মাস ছিলেন ওখানে, এমন তো না যে আপনি 10-12 বছর ছিলেন, কোনো একটা আত্মার বন্ধন তৈরি হয়ে গেছে। টনি হেমিং বললেন না, ওই কয় মাসে আমার একটা আত্মার বন্ধন তৈরি হয়ে গেছে। আমি প্রায় বৃদ্ধ মানুষ, ওনার বয়স তো 60-এর কাছাকাছি, আমার একটা মেয়ে আছে বাংলাদেশে। সবাই তাজ্জব, টনি হেমিং এর মেয়ে বাংলাদেশে কিভাবে আসলো? বাংলাদেশ চিনলই তো টনি হেমিং এই সেদিন। তো উনি তখন বললেন গল্পটা। গল্পটা হচ্ছে ওনার প্রথম স্ত্রীর সঙ্গে ওনার ছাড়াছাড়ি হয়ে গেছে। ওই ঘরেও ওনার একটি মেয়ে ছিল। এখন ওনার যে স্ত্রী যার সঙ্গে উনি সংসার করেন, বয়স হয়ে গেছে তো সংসার আর কি করেন, উনি সারা বছর তো এখানে ওখানে ঘুরে বেড়ান, এ ঘরেও একটা মেয়ে আছে। কিন্তু সমস্যা হচ্ছে হাই প্রোফাইল মানুষ, কোনো সময় তো অস্ট্রেলিয়া খুব একটা সময়, এখন ওনার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়ায় তো তেমন সময় কাটাতে পারেন না, ফলে প্রথম ঘরের মেয়ে দ্বিতীয় ঘরের মেয়ে কারোর সঙ্গে দেখা হয় না। ওই দূর থেকে একটু আলাপ, মেয়েরা বড়ও হয়ে গেছে, ওনার বয়স 60, মানে মেয়েরা তো বেশ বড় হয়ে গেছে। তো পাশ্চাত্য সভ্যতায় যেটা হয় যে মেয়েরা বড় হয়, বাবার সঙ্গে যোগাযোগ কমতে থাকে, আমাদের এখানেই আজকাল হয়। আমার একটা কন্যা আছে ছোট, আমারই তো ভয় লাগে যে এই মেয়ে বড় হয়ে গেলে আর বাবার সঙ্গে এত গল্প করবে না, বাবাকে এত মজা, বাবার সঙ্গে এত মজার মজার পুতুল খেলা করবে না। এই স্বাভাবিক, ওদের ক্ষেত্রে এটা আরো সত্যি, ওদের বিচ্ছিন্নতাটা অনেক বেড়ে যায়। সেরকম একটা মানুষ, অসহায়ের মতো, মানে এই লোকটা মনে প্রাণে, আমি অনেক কিছু ইন্টারভিউ দেখছি, খুব সফট মাইন্ডেড একটা মানুষ, খুব উইটি, খুব সফট একটা মানুষ। দেখেন সে তার প্রথম জীবনে সাইক্লিস্ট ছিল, সেই সাইক্লিস্ট পরিচয়টা তার গেছে একটা অ্যাক্সিডেন্ট করে কলারবোন ভেঙে, এই কারণেই সে এইসব ছেড়ে এই যে টার্ফ ম্যানেজমেন্টে আসছে। কিন্তু সাইকেলটা সে ছাড়ে নাই, বাংলাদেশে এসে সে ওই সাইকেল নিয়ে ঢনঢন করে বেড়াতো, যতক্ষণ কাজ করার করতো ঢনঢন করে বেড়াতো। একদিন পূর্বাচলে গিয়ে, প্রথম আলো স্টোরি করছিল, পূর্বাচলে গিয়ে মরতে বসছিল, পূর্বাচলে গিয়ে দেখে একটা মেয়ে, পিছিয়ে একটা মেয়ে, সে সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় আছে দুশ্চিন্তিত মুখে। তো টনি হেমিং ওই বুড়া সাইকেল চালায় যাচ্ছে, তার মনে হয়েছে যে এই মেয়ে কোনো একটা বিপদে পড়ছে, বিপদে পড়ছে ভালো কথা, তুমি আস্তে আস্তে থামো। সে ঝট করে সাইকেল ঘুরায় ওই মেয়ের দিকে আগাইতে গেছে, পেছন থেকে একটা মোটর সাইকেল এসে ভয়াবহ স্পিডে মেরে দিছে, সেই ভুল করছে। সে নিজে বলছে ইন্টারভিউতে যে আমি ভুল করছি, আমার ওরকম ওখানে সাইকেল ঘোরানো উচিত হয় নাই, মোটর সাইকেল মেরে দিছে, সে জায়গায় মানে একবারে তার কোমর ভেঙে গেছে বলে মনে হচ্ছিল। মেয়েটা আবার হচ্ছে বাংলাদেশের একজন টপ কারাতে প্রতিযোগী, টপ অ্যাথলেট, সে সাইক্লিংও করে, সে ওই সময় আবার বেরোয়েছে বাংলাদেশ ভবনে সাইক্লিং নিয়ে। পরে তার বাংলাদেশ ভবন বাদ দিয়ে তার ওই যে ইমার্জেন্সিতে কল করে বিসিবিকে জানায়, তারপরে তার হসপিটালে ভর্তি করে, মেয়েটার নাম বোধহয় মিতু, ওই মেয়েটার সঙ্গেও তার ভালো সম্পর্ক হয়ে গেছে, ওই মেয়েটার সঙ্গেও পিতাকন্যার মতো একটা সম্পর্ক হয়ে গেছে, তাদের এখন খুব যোগাযোগ হয়। তো মানে বুঝতেই পারতেছেন যে সে আসলে একটু ভালোবাসার কাঙ্গাল, সে একটা বাচ্চা খোঁজে, একটা মেয়ে খোঁজে, এই বয়সে একটা মেয়ে দেখলে মনে করে যে আমার মেয়েটাও বোধহয় এই। এই ঘটনাটা ঘটলো সিলেটে। সিলেটে সে যে হোটেলে ছিল, হোটেলটার নাম এখন আমরা বলবো না, প্রতিদিন সকালে নাস্তা করতে আসেন, ঘটনাচক্রে ওই সময় একটি বাঙালি মেয়ে ওই হোটেলে ডিউটিতে থাকে। তাই তো হয় আপনার শিফটিং ডিউটিগুলো সাধারণত সকালের দিকে যারা ডিউটি করে তারা সকালেই ডিউটি করে, ওই মেয়েটা প্রতিদিন সকালে ডিউটি করে, নাস্তার টেবিলে ওনার সঙ্গে দেখা হয়, টুকটাক আলাপ হয়। ওনার সঙ্গে প্রথম আলাপ হয়েছে ওই হোটেলের ম্যানেজারের। ওই হোটেলের ম্যানেজার নিজে অরফান,
এতিম, এতিমখানা থেকে বড় হয়েছেন, এতিমখানায় পড়াশোনা করছেন, পরে এই হোটেলে চাকরি নিছেন। এটা শুনে টনি হেমিং বেশ মুগ্ধ হয়েছে। এটা তো ভালো ব্যাপার, আপনি এতিমখানা থেকে পড়াশোনা করে এসে এখানে চাকরি নিছেন। তখন ম্যানেজার বলছেন যে শুধু আমি না, আমাদের হোটেলে বেশ কয়েকজন আছে এরকম এতিম, যারা হচ্ছে অরফানেজে বড় হয়েছে, অরফানেজ যে পড়াশোনা করে এখানে চাকরি করতেছে। তার ভিতরে এই যে আপনার সঙ্গে রোজ যে মেয়েটা কথা বলে, রোজ যে মেয়েটা নাস্তার টেবিলে আপনি গল্প করেন যে মেয়েটার সঙ্গে, ওই মেয়েটাও একটা। এটা শুনে টনি হেমিং এর খুব খারাপ লাগছে। মেয়েটার তো শুরু থেকেই ওনার মনে হচ্ছে এটা বোধহয় আমার মেয়ে, যে মেয়েটার সঙ্গে আমার যোগাযোগ হয় না। আমার দুটো মেয়ে আছে, যোগাযোগ হয় না, কেমন আছে, কত বড় হয়েছে, দেখতেও পাই না। উনি তো ওই যে বললাম ভালোবাসার কাঙ্গাল, উনি ওই মেয়েটার ভিতরে তো নিজের মেয়েকে দেখেন শুরু থেকেই। পরে যখন অরফ্যান শুনছেন, উনি মেয়েটারে বলছেন যে মা আমি তোরে দত্তক নিতে চাই। পরে ব্যাপারটা হইছে, অফিসিয়ালি ওই মেয়েটাকে উনি দত্তক নিছেন, তার পাসপোর্ট করছেন। আমি জানি না যে সে অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ পাইছে কিনা বা ওই ব্যাপারে কোনো প্রসেস হচ্ছে কিনা। পুরোটা টনি হেমিং তো ডিসক্লোজ করে না। আর যারা জানে পুরোটা, তারাও এটা মানে টনি হেমিং এর এই যে পার্সোনাল স্পেসকে রেসপেক্ট দেখায়। আমরা সবাই সেই রেসপেক্টটা দেখাই, কেউ খোঁজাখুঁজি না করি যে কে সেই মেয়ে, দরকার কি, এটা তো দরকার নাই। তবে মেয়েটা এটা নিয়ে রিপোর্টার প্রশ্ন করছিলেন যে আপনার কি আসলে এই বাচ্চাকে ছেড়ে থাকা কষ্ট? তো উনি বলছিলেন না, এখানে একটা সুবিধা আছে, ওই মেয়েটা তো হোটেলে জব করে, ও অলরেডি 18 পার হয়ে গেছে, ফলে ওকে দত্তক নিতে আমি আইনগত বেশি জটিলতায় পড়ি নাই। এবং মেয়েটা এখন যেহেতু বাংলাদেশেই আছে, আমার ওর সঙ্গে আপাতত ভিডিও কলে যোগাযোগ হয়, তবে আমি খুব দ্রুত আমি আমার মেয়ের কাছে চলে যাব। হয় মেয়েকে আমি বাড়িতে নিয়ে যাব, না হলে আমি মেয়ের কাছে থেকে যাব, কিছু একটা হবে, বাংলাদেশে আমাকে ফিরতেই হবে। দেখেন এই যে বাংলাদেশে আমাকে ফিরতেই হবে কথাটা সে যখন বলছে, ওটা তো আর ভিডিও দেখি নাই, ওটা তো পড়ছি কালের কণ্ঠে। তখন আমার মাথার ভিতরে ওই বাক্যটা ঘুরতেছিল, ওই যে জন নেপিয়ার সেই বুক চেপে ধরে বলতেছিল, আমার বুক ফাটি যায়, আমার বুক ফাটি যায়। আমার মনে হচ্ছিল টনি হেমিং আসলে ওই কথাটাই বলতেছে, তার ভাষায় বলতেছে, তার মতো করে বলতেছে। আজকে টনি হেমিং আমি জানি না ঠিক কি কি শর্তে কি কি ভাবে আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকরিটা নিয়েছে। অনেক বড় পদে আসছেন উনি, টার্ফ অ্যান্ড পিচ মানে চিফ হিসাবে আসছেন। মানে এই যে যত কিউরেটর আছে, কিউরেটরদের বস উনি। ওনাকে কিউরেটর বলা মানে অনেক ছোট করা, উনি কিউরেটরদের অনেক বড় বস। উনি মূলত একজন কিউরেটর প্রশিক্ষক। তো যাই হোক, যেভাবে হোক উনি আসছেন। এইগুলা ক্রিকেটের কথা আজকে খুব তুচ্ছ মনে হচ্ছে, যে কি পদে আসছে, কি কাজ, কি দরকার। সবচেয়ে বড় কথা, ফাদার দেশে ফিরে আসছে। দি ফাদার দেশে ফিরে আসছে, তার কুকুর কাছে ফিরে আসছে। আমি জানি না এখন এই কয়দিন হলো আসছে, সে সিলেটে গেছে কিনা বা খুকু ঢাকায় আসছে কিনা, দুজনের দেখা হয়েছে কিনা, এই সব কিছু কিচ্ছু জানার দরকার নেই। শুধু এটুকু জানি যে দি ফাদার দেশে ফিরে আসছে। এখন অন্তত সে গলা ছেড়ে হেমন্ত মুখার্জির মতো বলতে পারবো এই সিনেমাটার সেই গানটা, আয় খুকু আয়, বলে সে মেয়েটাকে জড়ায় ধরতে পারবে। সেই দৃশ্যটা ঘটুক, সেটা মনে মনে প্রার্থনা করি। আমরা দেখতে চাই না, আমরা জানতেও চাই না। আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে, আমি দি ফাদারের প্রত্যাবর্তন দেখতে চাইছিলাম। জন নেপিয়ার তো ফিরতে পারেন নাই, ফিরছেন টনি হেমিং। টনি হেমিং এর জন্য এবং তার কুকুর জন্য অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন।